শুরু হলো এবছরের হজ যাত্রা। সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে পবিত্র হজ ফ্লাইট উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। নির্বিঘ্নে হজ পালন শেষে হাজিদের সুস্থভাবে দেশে ফেরার প্রত্যাশা করেছেন তিনি। অনুষ্ঠানে হাবের পক্ষ থেকে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা জানানো হয়। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা জানান, শিডিউল বিপর্যয় এড়াতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। এস.এম. আরিফের রিপোর্ট। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এবছরের হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে ধর্ম মন্ত্রণালয়। অনুষ্ঠানে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের নেতৃবৃন্দরা আশঙ্কা করেন হজ যাত্রায় এবার শিডিউল বিপর্যয় ঘটতে পারে। 15টি ফ্লাইট বেশি দেওয়াতে সেখানে 5000 সিট এখনো বাংলাদেশ বিমানের অবিকৃত রয়েছে, কোনো বুকিং হয় নাই। মাঝখানে শিডিউলগুলো চেঞ্জ করে প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয় তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে। শিডিউল বিপর্যয় এড়াতে সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানান বেসরকারি বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম, আমি জানি না কেন এখন বলা হচ্ছে এই কথা, বাট আপনারা আশ্বস্ত হবেন যে আমরা কোনো পাথর উল্টাতে ভুল করব না এই সমস্যা সমাধান করার জন্য। আল্লাহ জানেন কতটুকু সক্ষম হব, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রত্যাশা করেন এবার নির্বিঘ্নে হজ পালন করবেন যাত্রীরা। আমরা আশাবাদী এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে এবং আমরা প্রত্যেকে আল্লাহকে রাজি করে আসতে পারবো। এদিকে আশকোনা হজ ক্যাম্পে জড়ো হচ্ছেন হাজিরা। হজ যাত্রার সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট তারা। কোনো কিছুতে আমরা ঝামেলার মধ্যে পড়িনি, আলহামদুলিল্লাহ। এভাবে যদি থাকে আলহামদুলিল্লাহ আমরা সবাই সন্তুষ্ট করি। সবাই সবার জন্য ক্ষতিকারক না হয়, সবার জন্য স্যাক্রিফাইস করা হোক এবং শান্তি বিরাজ করুক। আমরা যেন সবকিছু সুষ্ঠুভাবে করতে পারি সুস্থ শরীরে। এবছর বাংলাদেশ থেকে মোট ৮৭,১০০ যাত্রী হজ পালন করতে সৌদি আরব যাচ্ছেন। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীতে মানুষের দৈনন্দিন ব্যবহারের জন্য ওয়াসা যে পানি সরবরাহ করছে বিভিন্ন এলাকায়, সে পানি ঘোলা ও দুর্গন্ধযুক্ত। এমনকি পানিতে মিলছে পোকামাকড়ও। রান্না, গোসল, খাওয়া সহ দৈনন্দিন কাজে এসব ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহার করতে হচ্ছে নগরবাসীকে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। ওয়াসার পানি নিয়ে রাজধানীর বেশিরভাগ এলাকার মতো মালিবাগ, মানিকনগর, খিলগাঁও, বাসাবো, শাহজাহানপুর, বাড্ডা, রামপুরা এলাকার বাসিন্দাদের অভিযোগের শেষ নেই। বহুদিন ধরে চলা এই সমস্যার সমাধান কোনোভাবেই পাচ্ছেন না এই এলাকার বাসিন্দারা। পানি পোকা সবসময় পাওয়া যাইতেছে, সবসময় ফ্রেশ হইতেছে না। অনেকবার টাঙ্কি আমাদের পড়া হয়েছে কিন্তু হইতেছে না। পানি আসতেছে খুব দুর্গন্ধ পানি, ফুটানো যায় না, খাওয়া যায় না। সরজমিনে দেখা যায় ওই এলাকার মানুষ স্থানীয় মসজিদের গভীর নলকূপ ঘিরে বোতল, কলসি হাতে পানির জন্য লাইন ধরে অপেক্ষা করছেন। তারা জানান ওয়াসার পানি খাওয়ার অনুপযোগী হওয়ায় মসজিদের পানি একমাত্র ভরসা। পানি খাই তোমার ডায়রি হয়ে গেছিল, 2বার ডায়রি হয়েছিল। মাথা আঠা ওই জায়গায় এই ময়লা পানিতে অনেক গন্ধ, তারপরে এসে পোকা আসে। পানি তো খাওয়া যায় না, ব্যবহার করা যায় না, গোসল করলে শরীর চুলকায়। বছরের পর বছর পানির সমস্যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও দায়িত্বশীলরা এর সমাধানে কোনো উদ্যোগ নেননি এমন অভিযোগ ভোক্তাদের। গাদের কোনো অভাব নাই আর পোকারও কোনো অভাব নাই। এতদিন পানি আমরা মুখেই দিতে পারিনি। লাখ লাখ টাকার পানি ওরা বিক্রি করে টাকা নিতেছে। আমার প্রতিটা বাড়িতে আপনি পানি কিনাই না খায়, কেউ এই পানি খাওয়ার কোনো যোগ্যতা নাই। ওনারা যা খাইতে পারবো, কেমনে খাইবো এটা? সাধারণ মানুষের অভিযোগ নিয়ে ওয়াসা কর্তৃপক্ষ জানায় সরবরাহের পানিতে কোনো ধরনের সমস্যা নেই। নিয়মিত ট্যাঙ্কি পরিষ্কার না করার ফলে পানিতে পোকার জন্ম হয়েছে। সরাসরি যে লাইন থেকে পানি আপনার রিজার্ভারে পড়ছে সেইটা আর রিজার্ভারে পড়ার পরে ওভারের ট্যাঙ্কিতে সেই পানি নিচ্ছে, এই দুটি পানি যদি কম্পেয়ার করে আপনি যদি দেখতেন, এইগুলি যতগুলো অভিযোগ আপনি পাইছেন সমস্ত অভিযোগের রিপোর্ট কিন্তু এখানে রাখা আছে। আমরা একাধিকবার চেক করছি, কিন্তু আমরা কিন্তু আমাদের পানিতে এটা পাই নাই। 3 মাস অন্তর অন্তর বা 6 মাস অন্তর অন্তর বা 4 মাস অন্তর অন্তর আপনার রিজার্ভারটা পরিষ্কার করেন এবং আপনার রিজার্ভারটা লিকেজ কিনা, পানি যে দিচ্ছি সব পানি চলে যাচ্ছে কিনা, না অন্য জায়গা থেকে কিছু আপনার ইনগেশন হচ্ছে কিনা, এইটা আপনারা একটু টেক কেয়ার করেন। বিশুদ্ধ পানি পেতে নিজের বাসার জলাধার নিয়মিত পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন ওয়াসার প্রধান প্রকৌশলী। শিমুল খান, মাই টিভি, ঢাকা।
জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সকাল 10টায় জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক শুরু হয়। এ পর্যন্ত 20টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। সংস্কার প্রশ্নে ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐক্যমত কমিশন। বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরির জন্য গত বছরের অক্টোবরে 6টি সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ নিয়ে ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে ঐক্যমত কমিশন। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পারিবারিক কলহ, পুনরায় বিয়ের চাপ ও আর্থিক টানাপোড়েনের কারণে প্রাক্তন স্ত্রী ও তার 4 বছরের সন্তান ও সাবলেট নারীকে হত্যা করেছে শিমুল নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, প্রাক্তন স্ত্রী বিথিকে প্রথমে গামছা পেঁচিয়ে হত্যা করে শিমুল। এই সময় বিথির 4 বছরের শিশু রাফসান জেগে গেলে তাকেও হত্যা করে সে। পরে ঘটনাস্থলে উপস্থিত সাবলেট নারী নূপুর সব জেনে ফেলায় তাকেও একইভাবে হত্যা করে শিমুল। হত্যার পর লাশ 3টি টুকরো করে পৃথক স্থানে ফেলে দেয় সে। 2 নারীর খণ্ডিত দেহাংশ বুড়িগঙ্গা নদী ও কেরানীগঞ্জের আগাননগর এলাকায় এবং শিশুর দেহাংশ ফেলে দেয় জিগাতলা এলাকায়। মাত্র 3 ঘন্টায় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর রবিবার রাতভর অভিযান চালিয়ে শিমুলকে গ্রেপ্তার ও ঘটনার বিষয়ে সংবাদ সম্মেলনের বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাড়ি বাড়ি গিয়ে চাল সংগ্রহ করার পর বিক্রি করে জমানো হয় টাকা। গত 5 বছর ধরে এই প্রক্রিয়ায় জমানো টাকা দিয়ে গত 2 মাস ধরে চলছে টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার উপজেলা গ্রামের সড়ক নির্মাণের কাজ। তবে বর্তমানে মুষ্টির চাল বিক্রির টাকা শেষ হওয়ায় রাস্তার কাজ শেষ করতে পারেনি স্থানীয়রা। প্রতিনিধি মোহাম্মদ আনিস খান, মোহাম্মদ মোশাররফ হোসেনের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। টাঙ্গাইলের মির্জাপুর দেলদুয়ার উপজেলার শেষ প্রান্তে 2টি গ্রাম গবরা ও ডুবাইল। সীমান্তবর্তী এলাকা হয় স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। গ্রাম দুটিতে বাস করেন কয়েক হাজার মানুষ। তবে গ্রামবাসীর চলাচলের রাস্তা নিচু হওয়ায় তাদের ভোগান্তির শেষ নেই। বছরের 4 থেকে 5 মাসই পানি জমে থাকে রাস্তায়। এর ফলে এই রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে অসুস্থ রোগী সহ গ্রামবাসীকে পোহাতে হয় চরম দুর্ভোগ। মানুষের কাছে, জনগণের কাছে টাকা পয়সা চাইয়া চিনতে আমরা এই রাস্তাটা করে নিলাম। তার কারণ আজকে কত বছর ধরে পড়ে রয়েছে, কেউ মাটি মুড়ি ফালায় না, কোনো জনপ্রতিনিধি করে দিচ্ছে না। ওই যে ইলেকশনের সময় আসে, আশ্বাস দেয়, এরপর আর খবর থাকে না। জনপ্রতিনিধি আসে, আসার পরে আপনারা বইলা যায় যে আমি ধরতে পারি, রাস্তাটা করে দেবো। কিন্তু ওঠার পরে ওই দেখা যায় যে সরকার ভাবে কিছু ফান্ড আছে, ওই হালকা পাতলা মহিলা মানুষ দেখেছে মাটি ফেলে থিয়া যায়, দেওয়ার পরে এইতে চলে শেষ। ভোগান্তি লাঘবে গ্রামবাসী 5 বছর ধরে সাপ্তাহিক মুষ্টির চাল সহ নানাভাবে টাকা তুলে শুরু করেন রাস্তা নির্মাণের কাজ। তবে উত্তোলনকৃত টাকা শেষ হয়ে যাওয়ায় রাস্তার বাকি কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। তাই সড়কটির কাজ সম্পূর্ণ করতে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন তারা। বর্ষাকালে আমাদের মাদ্রাসা, স্কুল এবং অসুস্থ হলে হসপিটালে যাতায়াত করা খুব কষ্ট হয়। আমাদের রাস্তাটা পাকা করে দিলে ভালো হয়। মাননীয় সরকারের কাছে আবেদন, আমাদের রাস্তাটা যেন দ্রুত উন্নয়ন করা হয়। আমাদের এলাকার যে দুর্ভোগ রয়েছে, এই দুর্ভোগটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি, এর জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি, যাতে করে আমাদের এলাকার উন্নয়ন করা হয়। আপনাদের কাছে আমাদের আশাবাদ ব্যক্ত। এদিকে 2 গ্রামের বাসিন্দাদের এমন ভোগান্তির বিষয়ে অবগত নন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে শিগগিরই রাস্তার বাকি কাজ সম্পূর্ণ করার আশ্বাস দেন তিনি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সামনে তুলে ধরেছেন। আমি গত 5 মাস হলো এখানে যোগদান করেছি, বাট এখন পর্যন্ত আমার এই টেনিউরে কেউ এই বিষয়টা আমাকে অবগত করে নাই। আপনাদের মাধ্যমে অবগত হতে পেরেছি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা বলেছেন যে এটা দেলদুয়ার, বাসাইল এবং মির্জাপুরের সীমানায় করেছে। তো যে অংশটা মির্জাপুরের সীমানায় করেছে, সেই অংশটাতে কিভাবে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায়, সেটা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ধন্যবাদ। গবরা ও ডুবাইল গ্রামের বাসিন্দাদের এমন কর্মকাণ্ড অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তবে রাস্তার বাকি কাজ শেষ করতে প্রশাসন এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবারে আমাদের কৃষি। তীব্র তাপমাত্রা ও ভাইরাস সংক্রমণে মারা যাচ্ছে সাতক্ষীরার অধিকাংশ ঘেরের বাগদা চিংড়ি। উৎপাদন মৌসুমে শুরুতে বাগদা চিংড়িতে এমন মোড়ক লাগায় দিশেহারা ঘের মালিকরা।
এমন পরিস্থিতিতে পুঁজি হারানোর শঙ্কায় অধিকাংশ চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে কম গভীরতা ও নিম্নমানের পোনা সরবরাহের কারণে ভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। কারিগরি সহযোগিতার পাশাপাশি পরামর্শ দিচ্ছেন তারা। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মৌসুমের শুরুতে সাতক্ষীরার প্রতিটি ঘেরে ভাইরাসের আক্রমণে এভাবে মরে ভেসে উঠছে বাগদা চিংড়ি। পচে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে পানিতে, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘেরের অন্যান্য মাছেও। তবে কি কারণে এই ভাইরাসের আক্রমণ তার সঠিক কোনো ধারণা না থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা করছেন বাগদা চাষিরা। আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, পাশে এসে মারা যাচ্ছে। মাছ মরি আমাদের একদম লস হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কৃষি বিভাগের নেই কোনো কার্যকরী পদক্ষেপ, এমন অভিযোগ মৎস্য চাষীদের। চিংড়িতে প্রতি বছর লস খাচ্ছে ভাইরাসের কারণে, কিন্তু আমরা কোনো পরামর্শ বা কোনো সহযোগিতা মৎস্য অধিদপ্তর থেকে পাচ্ছি না। আমরা যেটা নিয়ে গর্ব করি, সাতক্ষীরা জেলার সাদা সোনা, সেই সাদা সোনা বিদেশে রপ্তানি হয়, কিন্তু বর্তমান সময়ে আমাদের কাঙ্ক্ষিত ফলন পাচ্ছি না। অতিরিক্ত গরমের কারণে আমাদের যে পোনাগুলো দিয়েছে সেগুলো মারা গিয়েছে এবং নতুন করে যে পোনা দেবে এমন তাদের ক্যাপাসিটিও অনেক কমে গেছে, যার জন্য অনেকে এই সেক্টর থেকে মুখ ফিটিয়ে নিচ্ছে। এটাই আমাদের একমাত্র অবলম্বন, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এই ক্ষেত্রে যে ক্ষতিগ্রস্ত হয় পুরো দেশের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। যদিও কৃষি বিভাগ বলছে মাঝে মধ্যে ফ্রিতে ঘেরের পানি পরিষ্কার, পাশাপাশি ঘেরের গভীরতা বৃদ্ধি ও নিম্নমানের পোনা সরবরাহ না করার পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। যেসব ঘেরে পানির গভীরতা অনেক কম থাকে সেই ঘেরগুলাই দেখা যায় যে পানি অনেক গরম হয়ে যাওয়ার কারণে মাছ মারা যায়। তাদেরকে পানির গভীরতা আগে বাড়াতে হবে এবং ভালো মানের পোনা ব্যবহার করতে হবে, তাহলে এই যে রোগ অথবা গরমের সময় মাছ মারা যাওয়া এটার সম্ভাবনা অনেক কমে যাবে। সাতক্ষীরা জেলায় এবছর 58,000 হেক্টর জমিতে বাগদা চিংড়ি চাষ করা হচ্ছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে গ্রাম বাংলার খবর। ভবন নির্মাণের জন্য প্ল্যান পাশে দুর্নীতির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম। সোমবার বেলা 12টায় রাজুকে নারায়ণগঞ্জ জোনাল অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন রাজুকের উন্নয়ন নিয়ন্ত্রণ সদস্য হারুনুর রশিদ, প্রধান প্রকৌশলী বাস্তবায়ন নুরুল ইসলাম সহ নারায়ণগঞ্জ জোনের অন্যান্য কর্মকর্তা। প্ল্যান পাসের ব্যাপারে এখন তো কোনো দুর্নীতির সুযোগই নাই, বিকজ এটা অনলাইনে হচ্ছে। কেউ টাকা নিলেও আপনাকে অন্যভাবে প্ল্যান দিতে পারবে না, যেটা ব্যর্থকৃত, আবার বিনা পয়সাও দিতে পারবে। গাইবান্ধার সাদুল্লাপুরে মামিকে ধর্ষণ মামলার আসামি সহ ডলার পার্টি চক্রের 4 সদস্য সহ মোট 5 আসামিকে গাইবান্ধা জেলা হাজতে পাঠিয়েছে সাইদুল্লাপুর থানা পুলিশ। সোমবার দুপুরে মামিকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে তথ্য প্রযুক্তির সাহায্যে ঢাকা শাহজাহানপুরের খালার বাড়ি থেকে ধর্ষণে সাজ্জাদুর রহমান ফাহিমকে র্যাব পুলিশের যৌথ অভিযানে আটক করে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়। পরে অপরদিকে উপজেলার বিভিন্ন স্থানে সাদুল্লাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ডলার পার্টি চক্রের সক্রিয় 4 আসামিকে গ্রেপ্তার করে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা। মেহেরপুরের গাংনীতে 2টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 55,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বাসাবাড়িয়া এবং গাংনী বাজারে 2টি দোকানে বাজার অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান। অভিযানে নকল গুল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণের আইন অনুযায়ী প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে 15,000 টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে আরেকটি দোকানে বিক্রি নিষিদ্ধ নাইট ক্রিম এবং শিশু খাদ্যের লাইসেন্স না থাকার অপরাধে দোকান মালিকের কাছ থেকে 40,000 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের বিষয়ে ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, সরকার নিষিদ্ধ 17টি কসমেটিক্স পণ্য রয়েছে, যা ব্যবহারে মুখে ক্যান্সার সহ নানা রোগ হয়। এসব পণ্য বিক্রি করা নিষিদ্ধ জেনেও দোকানে প্রদর্শন এবং বিক্রি করা হচ্ছে। এসব পণ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আর আরো একটা বিষয় খেয়াল করলাম যে বেবি ফুড বিক্রি হয়, যেটা আসলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনার অনুমোদন নিতে হয়। উনি 3 বছর ধরে ব্যবসা করছেন, ওনার কোনো কাগজও নেই। তো এখানে আমাদের 40,000 টাকা জরিমানা হয়েছে এবং
এটা আমরা 2 দিন সময় দিয়েছি, উনি এই লাইসেন্সগুলো করবে। আর এটা সবার কাছে একটা মেসেজ যে আমরা যে বেবি ফুড বা এই যে কসমেটিক যেগুলো সরকার নিষিদ্ধ এবং নিম্নমানের আছে এগুলা থেকে আমরা পরিহার মানে দূরে থাকার চেষ্টা করব এবং এটাকে সবাইকে জানাবো যাতে এই ধরনের পণ্য তারা কেউ ব্যবহার না করে। নওগাঁর সাহাপাড়া উপজেলার হত্যা মামলার আসামিসহ 7 জন ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এছাড়া ডাকাতি হওয়া লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। সোমবার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন। অপরদিকে পোরশা উপজেলার সরাইগাছি বাজার থেকে আড্ডা বাজার যাওয়ার পথে মসজিদপুর এলাকা থেকে অটো চার্জার চালককে হত্যার ভয় দেখিয়ে তাকে মারপিট করে অটো চার্জার ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় সাহাপাড়া ও পোরশা থানায় পৃথক মামলা করা হয়েছে। ভোলার চরফ্যাশনে যাত্রী তোলা নিয়ে বাস শ্রমিক আর সিএনজি চালকের সাথে সংঘর্ষের ঘটনায় জেলা প্রশাসকের মধ্যস্থতায় সমঝোতা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। এরপরই বাস শ্রমিক সমিতির ডাকা ধর্মঘট 24 ঘন্টা পরে প্রত্যাহার করে সোমবার সন্ধ্যা থেকে জেলার অভ্যন্তরীণ রুটে বাস মালিক ও শ্রমিক নেতৃত্ববৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুহান সরকার, বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা, সিএনজি মালিক সমিতির সভাপতি জাকির হোসেন সহ 2 পক্ষের শ্রমিক বাস মালিক সমিতি নেতৃবৃন্দ। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপির সভাপতি পদে ও সাধারণ সম্পাদক মঞ্জুরে এলাহি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানিয়ে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের তত্ত্বাবধানে উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে নরসিংদীর বেলবোতে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য SM শৈবাল হোসেন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান হাফিজ উদ্দিন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ কায়েস মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে নরসিংদী জেলায় বিএনপি পুনরায় সভাপতি পদে নির্বাচিত হওয়ার তারেক রহমান স্পোর্টিং ক্লাবের সহসভাপতি, উপজেলা যুব দলের সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে নরসিংদীর বেলাবো উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার বাররইচা বাস স্ট্যান্ড এলাকায় আনন্দ মিছিলে যোগদান বাররইচা বাজার সমবায় বণিক সমিতির সভাপতি মোহাম্মদ মশিউজ্জামান, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ মাসুদ রানা, পাটুলি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আকাশ মিয়া সহ উপজেলা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবগঠিত তাঁত বাজারে মার্কেট ব্যবসায়ী কল্যাণের সমিতির সদস্যদের সঙ্গে মার্কেট ব্যবসায়ীদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার তাঁত বাজার মার্কেটে ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও তাঁত বাজার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান মাহবুব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আল মামুন, দপ্তর সম্পাদক কামাল হোসেন সহ সমিতির সদস্য ও মার্কেট ব্যবসায়ীরা। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 2024-25 অর্থ বছরে কৃষি খাতে উন্নয়ন, নিরাপদ খাদ্য ও পুষ্টির পরিবর্তনে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড নিউট্রিশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অ্যান্ড
রিলেশনশিপ বাংলাদেশের প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক গ্যাপ সার্টিফিকেশন বিষয়ক কৃষক কৃষানি এবং উদ্যোক্তা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার আখাউড়া উপজেলা পরিষদের হলরুমে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মুস্তাফা এমআর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক মইনুল হক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ মোহাম্মদ জাহিদ হাসান। প্রশিক্ষণে 50 জন কৃষক কৃষানি ও উদ্যোক্তা অংশগ্রহণ করেন। নববর্ষ উপলক্ষে গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর এলাকায় 3 দিন ব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত উদ্বোধনী বৈশাখী মেলায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী, কোষাধ্যক্ষ ইসমাইল সিদ্দিকী, শহীদুল্লাহ কাজী, অ্যাডভোকেট ইকবাল হোসেন, জাবেদপুর থানার ওসি আব্দুল হালিম, গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ, ভাওয়ালগড় ইউনিয়নের বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুদ্দিন খান, মাসুদ সরকার সহ গাজীপুর সদর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।